চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, ধীরে ধীরে উন্নতি হচ্ছে শারীরিক পরিস্থিতি, সুস্থতার জন্য দোয়া কামনা। আশ্বাস নয়, অ্যাকশনের রাজনীতিতে বিশ্বাসী জামায়াত, ক্ষমতায় গেলে সবার দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার আমিরের। খুলনা মহানগর দায়রা জজ আদালত চত্বরে দুজনকে গুলি করে হত্যা, কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩। কুষ্টিয়ায় গণহত্যা মামলায় ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু কাল, আদালত অবমাননার অভিযোগে ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব। এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে ব্লকেট কর্মসূচি, মহাসড়কে আটকা শত শত যানবাহন, চরম বিপাকে যাত্রীরা। দেখছিলেন সুপার বোর্ড দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসির। এবারে থাকছে বিস্তারিত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল থেকে বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে আসেন নেতাকর্মীরা। বিএনপি নেতারা জানান, কয়েকদিনের তুলনায় খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি উন্নতির দিকে। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়াও চান নেতারা। এদিকে বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করেছে দলটি। তো সেখানে নিবিড় পরিচয় যে আছে এখানে ডাক্তারদের তত্ত্বাবধানে আমরা আসছি, আল্লাহর কাছে আমরা দোয়া করি এবং আপনারা সকলে দোয়া করবেন। দলের তরফ থেকেও দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ যাতে অনেকে সুস্থ করে আমাদের প্রতি ফিরিয়ে দেন। গত পরশুদিন যে অবস্থা ছিল তার আমূল পরিবর্তন হয়েছে গতকালকে আমরা শুনতে পেলাম ওখানে অক্সিজেন চলছিল, এখন উনি তরল খাবারও নিতে পারছেন, ওষুধও নিতে পারতেছেন। আর একটু সুস্থ হলে তার উন্নত ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা। সারা বাংলাদেশের আমাদের নেতাকর্মীরা আমরা ম্যাডামকে নিয়ে, ম্যাডামের সুস্থতা নিয়েই আমরা এখন আছি। জামায়াত আশ্বাসের রাজনীতি নয়, অ্যাকশনে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। কমিউনিটি ক্লিনিকের ২০০ স্বাস্থ্যকর্মীর মাঝে পুরস্কার বিতরণ ও সেমিনারে এ কথা বলেন তিনি। জানান, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে। ফজলে আদিত্যের রিপোর্ট। দেশে ১৪,০০০-এরও বেশি নারী কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে নারী স্বাস্থ্যসেবা ও নর্মাল ডেলিভারি নিশ্চিত করে আসছে হাজারো স্বাস্থ্যকর্মী। এমন ২০০ স্বাস্থ্যকর্মীর মাঝে পুরস্কার বিতরণী ও সেমিনারের আয়োজন করে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট। অনুষ্ঠানে জামায়াত ইসলামীর আমির বলেন, সমাজের অনেক মায়ের আশঙ্কা ও আতঙ্ক দূর করতে কাজ করছে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা। মাকে নিয়ে দুনিয়ায় অসংখ্য কবিতা, গল্প, উপন্যাস, বাবাকে নিয়ে মাইক্রোস্কোপেও খুঁজে পাওয়া কঠিন হবে। কেন? কারণ সন্তান সে ছেলে হোক মেয়ে হোক, সে বাপের নাড়ি ছেড়া দন নয়, সে মায়ের নাড়ি ছেড়া দন। দিস ইজ দ্য গ্লোরি এন্ড বিউটি অফ মাদার্স। স্বাস্থ্যকর্মীদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত আশ্বাসের রাজনীতিতে নয়, অ্যাকশনে বিশ্বাসী। আশ্বাস দেওয়া আমাদের একটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। আমি আশ্বাসের রাজনীতিতে মোটেই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি অ্যাকশনের রাজনীতিতে। আশ্বাস এবং ওয়াদা নয়, বরঞ্চ কাজের মাধ্যমে প্রমাণ হবে হোয়াট উই আর অর হোয়াট আই এম। জামায়াত ক্ষমতায় গেলে কোনো দাবি নিয়ে দপ্তরে দপ্তরে ধর্ণা দিতে হবে না, সরকারই তার দ্বারগোড়ায় সেবা পৌঁছে দেবে বলে জানান জামায়াত আমির। আমরা যদি দায়িত্বে যাই, আমাদের চিন্তা এতটুকুতে থামবে না ইনশাল্লাহ, আমাদের চিন্তা আরো বহু দূরে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে রাজন ও হাসিব নামে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে আদালত চত্বরে এই ঘটনা ঘটে। খুলনা থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। প্রথমে তাদের লক্ষ্য করে গুলি করে, পরে চাপাতি দিয়ে কুপিয়ে দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাজন ও হাসিবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ঘটনা অনুমান 12:45 থেকে 1টা। এরা তো নিজেরাই তো একটা পলাশ গ্রুপেরই সদস্য। যে রাজন মারা গেছে সে তো আপনারা জানেন যে খুলনা শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য রাজন। রাজনের নামে ইতিমধ্যে 6টা মামলা আছে।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ধনী গাগলা এলাকায় জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছে ৩ জন। রোববার দুপুরে এই ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম জানান, জমি নিয়ে বিরোধে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সংঘর্ষে জড়ায়। এতে নিহত হন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী, মানিকের বোন কুলসুম বেগম এবং বাচ্চু মিয়ার ছেলে কাউসার মিয়া। এ সময় আহত হন আরো 10 জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে শহীদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার বিকাল 4টার দিকে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বিকালে শহীদুল ইসলাম সহ কয়েকজন গয়েশপুর সীমান্তের 70 নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় 32 বিএসএফ এর টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে শহীদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল ২। এ সময় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করায় ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা উচিত। ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শেখ হাসিনা সহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তাজুল ইসলাম। সাবরিনা মজুমদারের রিপোর্ট। গত 23 অক্টোবর জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। পরে অভিযোগ গঠনের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। রোববার ট্রাইব্যুনালে সেই আবেদনের শুনানি করেন ইনুর আইনজীবীরা। তারা দাবি করেন, ইনুর বিরুদ্ধে হত্যায় সংশ্লিষ্টতার কোনো প্রমাণ দেখাতে পারেনি প্রসিকিউশন। তবে আবেদনের বিরোধিতা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করায় ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা উচিত। পরে রিভিউ আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল ২। সোমবার থেকে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। রিভিউ পিটিশনে তারা 3টি মারাত্মক কমেন্ট করেছিলেন বা স্টেটমেন্ট লিখেছিলেন, যেটার ব্যাপারে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তীব্র আপত্তি জানিয়েছি। একটা হচ্ছে, তারা এই সরকারের আইন প্রণয়নের ক্ষমতা, অর্ডিন্যান্স জারির ক্ষমতা, সেটাকে তারা বলার চেষ্টা করেছেন, এটা যথার্থ না। একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটাকে তারা সো কল্ড বলার চেষ্টা করেছেন। এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি, একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা, এটা সেডিশাস, কন্টেমশাস এবং এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। এদিকে টেলিভিশনের টক শো অনুষ্ঠানে ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্য করায় প্রাতিষ্ঠানিক ও বার সনদ দিয়ে আগামী ৮ ডিসেম্বর বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছি। এক হচ্ছে, উনি বলেছেন এই আদালত আমি মানি না এবং এটার প্রকাশভঙ্গি যথেষ্ট, আদালত অবমাননার জন্য যথেষ্ট বলে আমরা মনে করছি। দ্বিতীয় হচ্ছে যে উনি বোঝাতে চেয়েছেন যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই প্রসিডিংটা চলছে। এছাড়াও জুলাই আগস্ট আন্দোলনের সময় চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় আসামি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জন্য ৮ ডিসেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল ১। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নতিকরণের দাবিতে কক্সবাজারের চকরিয়া অংশে ব্লকেড কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। রোববার সকালে মহাসড়কটির চকরিয়া উপজেলার মাতামুহুরী ব্রিজে এই ব্লকেড কর্মসূচি হয়। আন্দোলনকারীরা বলেন, কিছুদিন আগে কক্সবাজার বেড়াতে আসার পথে চকরিয়ার হাঁসের দিঘিতে মার্ছা বাসের ধাক্কায় একই পরিবারের ৬ সদস্য নিহত হয়েছে। এছাড়াও এই সড়কের ঝুঁকিপূর্ণ কয়েকটি পয়েন্টে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এদিকে ব্লকেড কর্মসূচির কারণে সড়কের উভয় পাশে মালবাহী কাভার্ড ভ্যান সহ শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। এক পর্যায়ে অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে। এই সড়কটি যেন নিরাপদ থাকে এবং আপনারা আজকে যারা দাবি জানিয়েছেন 6 লেনের, এই বিষয়টি নিয়ে যে কার্যক্রম ইতিমধ্যে চলছে
ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে হয়েছে, যেটা আমরা সড়ক বিভাগ থেকে তথ্য পেয়েছি। সো এই তথ্যের প্রেক্ষিতে আমরা বলতে পারি যে কার্যক্রম চলমান রয়েছে। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Doodles. Doodles খান নাই তো noodles খান নাই। দেখছেন দেশ জনপদ সংবাদ। 4 দফা দাবি মানা না হলে 1 ডিসেম্বর থেকে লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন সরকারি মাধ্যমিক শিক্ষকরা। এতে বিদ্যালয়গুলোতে এসএসসি টেস্ট পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়বে। এদিকে 1 যুগের বেশি সময় ধরে পদোন্নতি না পেয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিসিএস 26 থেকে 31 শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপকরা। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। 4 দফা দাবিতে সোমবার সকাল থেকে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দীর্ঘদিন ধরে পদোন্নতি ও অন্যান্য ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত থাকায় কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা। বিকেলের মধ্যে দাবি না মানলে 1 ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা দেন। যদি এই আজকের মধ্যে কোনো রকম সুরাহা না করা হয় তাহলে আগামী 1 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই যে আপনি অবিলম্বে আজকের মধ্যে যদি আমাদের দাবিটা মেনে নেন তাহলে আমাদের সকল কর্মবিরতি সহ আমরা সবকিছু প্রত্যাহার করে নিব। ফলে স্থগিত হয়ে পড়বে মাধ্যমিকের বার্ষিক ও টেস্ট পরীক্ষা। দাবি মেনে নিলে পুনরায় শ্রেণীকক্ষে ফেরার কথা জানান তারা। আমরা কখনোই শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কর্মসূচিতে যেতে চাই না। আমরা বাধ্য হয়ে আজকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। বিভিন্ন সময় তাল বাহানা করতেছে, এগুলো আটকাইয়ে রাখা হয়েছে। এই জন্য ডিবিকে দিচ্ছে না, সুস্পষ্টভাবে কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে না। অন্যদিকে শিক্ষা ভবনে অবস্থান কর্মসূচি পালন করছে বিসিএস 26 থেকে 31 শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপকেরাও। তাদের দাবি, দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়ায় সামাজিক বঞ্চনার শিকার হচ্ছেন তারা। আমরা সরকারের অনুগত কর্মচারী হয়েও আজ আমাদের দাবি জানাতে বাধ্য হচ্ছি যে অনতিবিলম্বে আমাদের এই মানবিক দিকটি বিবেচনা করতে হবে। আমার চাকরি 8 বছর মানে সহকারী অধ্যাপক পদে 8 বছর চলছে, এখনো আমরা সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাইনি। যেহেতু আমরা আগে অফিসিয়ালি জানিয়েছি, হচ্ছে না দেখে আমরা এখানে এখন চাচ্ছি এবং এখান থেকেও আমরা আমাদের নীতিমালার মধ্যে থেকেই আমরা শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে আমরা আমাদের পদোন্নতি দাবি করছি। শিক্ষকরা বলছেন তাদেরকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিলে সরকারের বাড়তি কোনো অর্থ খরচ করতে হবে না, আর দাবি আদায় না হলে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দর্শক, এবার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী সাদ আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাদ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কি তথ্য রয়েছে জানাবেন? আমি এখন দাঁড়িয়ে আছি এভার কেয়ার হাসপাতালের সামনে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা যদি একটু বলতে চাই, তার অবস্থা কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে এবং গত বুধ, বৃহস্পতি, শুক্রবারের তুলনায় শনিবার কিন্তু তিনি কিছুটা উন্নতির দিকে, অর্থাৎ তিনি কিন্তু তার পরিবারের স্বজন, বিশেষ করে তার ছোট ছেলে কোকোর স্ত্রী যিনি রয়েছেন শর্মিলা রহমানের সঙ্গে কিন্তু তিনি কথা বলেছেন। সেই সঙ্গে আরও কিছু বিষয় যদি একটু জানিয়ে রাখতে চাই যে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে মেডিকেল বোর্ডের নির্দেশনা পেলেই কিন্তু তাকে বাইরে নেওয়া হবে, সেই জন্য কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স সহ সব ধরনের ভিসা সহ যেসব দেশে নেওয়া হবে সেসব দেশের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই যোগাযোগ করে রাখা হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় যেসব কাগজপত্র বা আনুষঙ্গিক যেসব বিষয় রয়েছে সেগুলো নিয়েও কিন্তু কথা হয়েছে। এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু আজ এক সংবাদ সম্মেলনে যেটি জানিয়েছেন, তার অবস্থা কিন্তু আগের মতোই অপরিবর্তিত রয়েছে এবং বিদেশের ব্যাপারে তিনি একই কথা বলেছেন যে মেডিকেল বোর্ড যদি নির্দেশনা দেয় তাহলেই কিন্তু তাকে বিদেশে নেওয়া যাবে এবং বিদেশে নেওয়ার জন্য সকল প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করেছেন। অন্যদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য যিনি গয়েশ্বরচন্দ্র রায় তিনিও কিন্তু একই কথা বলেছেন যে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, সেই সঙ্গে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কিন্তু দোয়ার কথাও কিন্তু তিনি জানিয়েছেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বারবারই একটি কথা বলা হচ্ছে যে ভিড় যাতে কম হয়, অর্থাৎ ঘরে থেকেই কিন্তু বিএনপি চেয়ারপারসনের জন্য কিন্তু তারা দোয়া চেয়েছেন। এছাড়া কিন্তু
গতকাল কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও যেটি জানিয়েছেন যে আসলে তাকে বিদেশে নেওয়ার মতো অবস্থা কিন্তু এখন নেই। তিনি যদি বলছেন যে মেডিকেল বোর্ড যদি তাকে নির্দেশনা দেয় তাহলে কিন্তু তারা নেওয়ার জন্য প্রস্তুতি রয়েছেন এবং সেই প্রস্তুতি কিন্তু তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং আমি যদি একটু বলতে চাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, আর্থ্রাইটিস, সেই সঙ্গে কিডনি জটিলতা, সেই সঙ্গে নানা শারীরিক অসুস্থতায় কিন্তু তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু ভুগছেন এবং এর আগেও কিন্তু 15ই অক্টোবর কিন্তু তিনি এই এভারকেয়ারে যে রুটিন চিকিৎসা সেটির জন্য কিন্তু ভর্তি হয়েছিলেন এবং একদিন থেকে কিন্তু তিনি এখান থেকে চলে গিয়েছেন। এবং এর আগে যদি 8 জানুয়ারি কিন্তু তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখানে দীর্ঘ 17 দিন কিন্তু তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং 25 জানুয়ারির পর কিন্তু তিনি তার ছেলে, যে বড় ছেলে তারেক রহমানের বাসায় কিন্তু তিনি চিকিৎসা নিয়েছেন। পরবর্তীতে 6 মে কিন্তু তিনি দেশে ফিরেন। এরপরই কিন্তু 23 নভেম্বর কিন্তু আবারও তিনি এভারকেয়ারে ভর্তি হন এবং পরে কিন্তু তার অবস্থা সংকটাপন্ন অবস্থার দিকে যায় এবং এখন কিন্তু তার শারীরিক অবস্থা যেটি অপরিবর্তনীয় রয়েছে বলে আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি। তো এই ছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। যশোরের বিশেষ অভিযানে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 50 রাউন্ড গুলি ও গাঁজা সহ লিটন গাজী নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে সদরের নোয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামে কারবারি লিটন গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তার বেডরুমের বক্স খাটের ভেতর বিশেষ কায়দায় লুকানো অস্ত্রগুলি ও মাদক উদ্ধার করে ডিবি পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ডিবির ওসি মঞ্জুরুল হক ভূঁইয়া। লিটন গাজীকে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দিয়ে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এটি লুট হওয়া কোনো অস্ত্র না, এটি নতুন অস্ত্র, সিমস টু বি নিউ এবং ভারত থেকে আসা। আমাদের গোয়েন্দা শাখা যেটি আছে তাদেরকে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখার জন্য আমরা কাজ করব ইনশাল্লাহ। আর আপনাদের কাছ থেকে আমরা এই ধরনের তথ্য চাই যে কারা এই ধরনের ইতিপূর্বে অস্ত্র নিয়ে ডিল করেছে বা অস্ত্রের ক্যারিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। নির্বাচন ঘিরে সরগরম মাদারীপুর 1 শিবচর আসন। এই আসনে প্রার্থীর নাম ঘোষণা দিলেও একদিন পরে তা স্থগিত করে বিএনপি। তবে মাঠ চষে বেড়াচ্ছে জামাত ও ইসলামী আন্দোলনের প্রার্থী। গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচিতে সরগরম পুরো নির্বাচনী এলাকা। তবে ভোটাররা বলছেন যোগ্যতার মাপকাঠি বিবেচনা করেই প্রতিনিধি বেছে নেবেন তারা। শিবশঙ্কর রবিদাসের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। একটি পৌরসভা ও 18টি ইউনিয়ন নিয়ে মাদারীপুর 1 শিবচর আসন। নির্বাচনের সময় ঘোষণার পর থেকেই এ আসনে বইছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় এখন শুধুই ভোট নিয়ে আলোচনা। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন মোল্লাকে প্রার্থী হিসেবে ঘোষণা দিলেও একদিন পর অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করে বিএনপি। এরপর আবারও নতুন উদ্যমে শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। মাঠে রয়েছে ডজন খানেক নেতা। ধানের শীষ নিয়ে জয়যুক্ত হলে শিবচরের আইন শৃঙ্খলা, শিক্ষাগত মান উন্নতি, শিবচর শহরকে আরো আধুনিকায়ন করা, প্রতিহিংসা যে রাজনীতি এতদিন ছিল সেইগুলো দূর করব। মনে হয় বিএনপি আমাকে শেষ পর্যন্ত নমিনেশন দেবে, যে আমার কাছে ক্ষমতা দেয় কোনো খারাপ কাজে ব্যবহার হবে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। আমি চেষ্টা করবো প্রথমে এটাকে 100% নির্মূল করতে। জনগণের সমর্থন, সাধারণ জনগণের সমর্থন, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়নে গেছি, তাদের মধ্যে যে সাড়া দেখছি সেই সাড়াতে আমি নিঃসন্দেহে আল্লাহর ভরসা করে বলতে পারি যে আমি জয়যুক্ত হব। আমার সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করার অঙ্গীকার নিয়েই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চর উপজেলায় মাদারীপুর 1 আসনে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। জামাত ও ইসলামী আন্দোলন দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে এদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য এবং সমস্ত অনিয়ম দূর করার জন্য কাজ করে যাচ্ছে এবং এই প্রতিজ্ঞা নিয়েই সামনে এগোচ্ছে। আমি চেষ্টা করব যাতে এই শিবচরকে মাদক মুক্ত শিবচর গঠন করা যায়। শিবচরে অনেক বেকার ছেলেপেলেদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। শিবচরে কোনো চাঁদাবাজি হতে দিব না। এদিকে দীর্ঘদিন পর ভোটাধিকার ফিরে পেয়ে ভোট দিতে মুখিয়ে রয়েছেন ভোটাররা। তাদের দাবি নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়। আমরা চাচ্ছি একজন সৎ, যোগ্য, যে সবসময় বিপদ আপদে আমাদের পাশে থাকবে, শিবচরকে মাদক মুক্ত করবে, সন্ত্রাস মুক্ত করবে, চাঁদাবাজ মুক্ত করবে। যিনি সৎ, মেধাবী এবং শিবচরের উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত থাকবেন, জনগণের কথা ভাববেন, এদেশের গরিবের উন্নয়নের দিকে দেখবে, ভালো কাজ করবে, রোডঘাট করবে, তাকেই আমরা ভালো একজন ব্যক্তিকে বেছে
আমরা ভোট দেব। সুন্দর নির্বাচন উপহার দিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলছেন নির্বাচন কর্মকর্তা। জাতীয় সংসদ নির্বাচনের পথে অগ্রগামী আছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালোই আছে। গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। 332.90 বর্গ কিলোমিটার আয়তনের মাদারীপুর 1 আসনে মোট ভোটার 3,20,944 জন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লা ইপিজেড নাসা গ্রুপের বিরুদ্ধে পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন চাকরি হারানো শ্রমিকরা। রোববার ইপিজেডের 1 ও 2 নম্বর গেট এলাকায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। সকাল থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের কারণে গেট এলাকায় যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানান, নাসা গ্রুপের 5টি প্রতিষ্ঠানের মধ্যে 2টি কারখানা গত 3 মাস ধরে বন্ধ রয়েছে, আর বাকি 3টি কারখানা থেকে পর্যায়ক্রমে হাজারো শ্রমিককে ছাঁটাই করা হয়েছে, কিন্তু শ্রমিকদের বকেয়া পাওনা এখনো পরিশোধ করা হয়নি। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার ডক্টর জিল্লুর রহমান। রোববার দুপুরে আরএমপির হেডকোয়ার্টারে এই মতবিনিময় সভা হয়। এ সময় পুলিশ কমিশনার জানান, রাজশাহী মেট্রোপলিটন এলাকার নিরাপত্তা বৃদ্ধি, অপরাধমূলক কার্যক্রম বন্ধে কর্মতৎপরতা বাড়ানো হবে। একই সঙ্গে নগরীতে সিসি ক্যামেরা পুনঃস্থাপন, সাইবার সেল ইউনিটের সক্ষমতা বাড়ানো হবে। প্রায় 15 বছর ধরে বন্ধ রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূকম্প পরিমাপক যন্ত্র সিসমোগ্রাফ। দক্ষিণাঞ্চলের ভূমিকম্প মাত্রা নির্ণয়কারী একমাত্র যন্ত্রটি প্রায় $250 কোটি ব্যয়ে স্থাপন করা হয়। এটি চালু করা গেলে কম্পন সম্পর্কে প্রকৃত তথ্য মিলবে বলছেন বিশেষজ্ঞরা। সহকর্মী সাইদ ইব্রাহিমের রিপোর্ট, জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। 2010 সালের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ যন্ত্রটি স্থাপিত হয়। একাডেমিক ভবনের আন্ডারগ্রাউন্ডে ইন্টারনেটের পূর্ণাঙ্গ সংযোগ সহ ভূকম্পন পরিমাপক যন্ত্রটি চালু করা হলেও 1 বছর না যেতেই নষ্ট হয়ে যায়। 24 ঘন্টা এ যন্ত্রে মনিটর করা হলে ভূমিকম্প সম্পর্কে প্রকৃত তথ্য পাওয়া সম্ভব বলছেন শিক্ষার্থীরা। আর্কওয়ার্ক ইঞ্জিনিয়ারিং নামে আমাদের একটা কোর্স রয়েছে এই সেমিস্টারে। এই মেশিনটি অকেজো হওয়ার কারণে আমরা প্র্যাকটিক্যালি এটার নলেজটা নিতে পারতেছি না, এবং আমাদের রিসার্চের জন্য যে ডাটা বা অ্যানালাইসিস করা প্রয়োজন সেটা আমরা এখান থেকে পাচ্ছি না, যার কারণে আমরা এটা একটা গ্যাপ হিসেবে ধরতে পারি। ডিজিটাল একটা ভূমিকম্প পরিমাপ করার মতন একটা মেশিন যদি বসানো হয়, তাহলে আমার মনে হয় আমরা সেটা আগাম বা আমরা জানতে পারবো যে এখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে বা হচ্ছে। সেটা সম্পর্কে আমাদেরকে পড়ানো হয়, আমরা বই থেকেই কেবল পড়ি, তো আমরা শুধু বইয়ের নলেজটাই আমাদের আছে। তো এটা যে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা কাজে লাগাবো, এটা কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে ইন্টেন্সিটি মাপবো, ম্যাগনিটিউড মাপবো, এগুলো আসলে আমরা প্র্যাকটিক্যালি কিছু শিখতে পারছি না। তাই আমাদের দাবি একটাই, যেটা আবার পুনর্নির্মাণ করা হোক। যন্ত্রটি সচল করা গেলে গবেষণার কাজেও লাগবে বলছেন শিক্ষকরা। এই কোর্সের যে প্র্যাকটিক্যাল কোর্স রয়েছে, সেক্ষেত্রে আমাদের সাইসমিক কিছু ডেটা লাগে। যদি আমাদের রিয়েল টাইম ডেটা থাকতো, আমাদের নিজস্ব স্টেশন থেকে যদি ডাটাটা নিতে পারতাম, তাহলে আমরা প্র্যাকটিক্যাল কোর্সগুলোতে সেটা ব্যবহার করতে পারতাম। তবে যন্ত্রটি পুরনো ও অ্যানালগ, আধুনিক যন্ত্র বসানোর দাবি জানিয়েছেন তড়িৎ প্রকৌশল বিভাগের এই শিক্ষক। বিভিন্ন কম্পন যে আমরা কম্পনের রিদমটাকে যে রিসিভ করে, এইটার একটা সংযোগ ছিল, এবং একটা কম্পন এবং ভূমির যে অবস্থা সেটাকে গ্রাফিক্যালি একটা সফটওয়্যারের মাধ্যমে আধুনিক মেশিন স্থাপনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো এটা যেহেতু এখন অকার্যকর, তো সেই হিসেবে আমরা একটা অত্যাধুনিক এখানে সিসমোগ্রাফ বসানোর জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি লিখি, কিন্তু মন্ত্রণালয় থেকে আমরা অদ্যাবধি কোনো ফিডব্যাক পাইনি। এটা একদমই এখন অকেজো, কারণ এটা থেকে এখন কোনো ধরনের কোনো ডেটা আমরা রিসিভ করতে পারছি। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। আদালতের নিষেধাজ্ঞা ভেঙে রাজশাহীতে চলছে সংরক্ষিত পুকুর ভরাট। গেল 60 বছরে প্রায় 97% জলাশয় দখল ও ভরাট হয়েছে। পরিবেশ কর্মীরা বলছেন, এখনো যেগুলো টিকে আছে সেগুলো রক্ষায় উদ্যোগ নিতে হবে। দায়িত্ব নিয়ে বিভাগীয় কমিশনারও জানালেন পুকুর ভরাট করতে না দেওয়ার কথা। কাজী সাহেদের প্রতিবেদন। রাজশাহীকে একসময় বলা হতো পুকুরের নগরী। এখন সেই পুকুর নেই, মানুষের লোভের থাবায় ভরাট হয়েছে, গড়ে উঠেছে ইমারত।
রাজশাহীর পুকুর জলাশয় নিয়ে গবেষণা করে হেরিটেজ রাজশাহী নামের একটি প্রতিষ্ঠান। তাদের তথ্য বলছে প্রতি 10 বছরে জেলায় জলাশয়ের সংখ্যা কমেছে 16.8% হারে। কাগজে কলমে যেগুলো টিকে আছে সেগুলোও ঝুঁকিতে। যেন আর একটা পুকুরও জলাশয় ভরাট না হয় সেই জন্য 2010-এ আমি রিট করেছিলাম। তো এরপরে বেশ কয়েক বছর তৎপর ছিলেন, সব ডিপার্টমেন্ট তৎপর ছিলেন, কিন্তু আবারও যে কে সেই হয়ে গেল। এখানে আপনার সরকারি পুকুর যেটা খাসখতিয়ানভুক্ত পুকুর সেটা ছিল 48টা। সেই 48টা পুকুরেরও কিন্তু প্রায় 9টা পুকুর ভরাট হয়েছে আপনার সরকারি প্রয়োজনে, আর 9টা পুকুর ভরাট হয়েছে অবৈধ প্রাইভেট পুকুর বা ব্যক্তিগত পুকুর। সেই পুকুরগুলোরও কিন্তু গত 2000 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত ব্যাপক পরিমাণে পুকুর ভরাট হয়েছে। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগেও ভরাট হয়েছে পুকুর। বিশাল আকৃতির পুকুর সৌন্দর্য বর্ধনের নামে করা হয়েছে চৌবাচ্চা। পরিবেশ কর্মীরা বলছেন এসব পুকুর উদ্ধার করার পাশাপাশি যেগুলো এখনও টিকে আছে সেগুলো রক্ষায় উদ্যোগ নিতে হবে। রাজশাহীর যে পুকুরগুলো রয়েছে, আমরা 952টি পুকুরের তালিকা জানি, 953টি পুকুর। এই পুকুরগুলো যখন সংরক্ষিত হবে এবং পুনরুদ্ধার হবে, আমরা রাজশাহীর যে একটা পরিবেশ, ন্যাচারাল পরিবেশ, সেই পরিবেশটা ফিরে আসবে এবং রাজশাহী যেটা বাসযোগ্য নগরী, সবুজ নগরী, আমরা সেই নিশ্চয়তা পাবো। যে এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা নেতৃত্ব দিয়েছে তাদের সময় রাতারাতি যে সমস্ত পুকুর ভরাট হয়ে গেছে এবং দখল করে নিয়েছে, অবশ্যই সেই সমস্ত পুকুর উদ্ধার করতে হবে। ইতোমধ্যে নগরীর একটি ভরাট হওয়া পুকুর পুনঃখনন করে আগের অবস্থায় ফিরিয়ে নিতে কাজ শুরু করেছে প্রশাসন। বিভাগীয় কমিশনার বলছেন আইনের মধ্যে থাকা আর কোনো পুকুর ভরাট করতে দেয়া হবে না। ভবিষ্যতে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আইন অনুযায়ী আর কোনো পুকুর ভরাট হবে না, এটি আমাদের একেবারে পরিষ্কার হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও পুকুর ভরাট বন্ধ করা যাচ্ছে না। তবে প্রশাসনের নতুন উদ্যোগে আশার আলো দেখছেন পরিবেশ কর্মীরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। কিশোরগঞ্জের অষ্টগ্রামে এখনো পানির নিচে 2500 হেক্টর জমি। জলাবদ্ধতার কারণে বড় মৌসুমের বীজতলা তৈরি করতে পারছেন না কৃষক। দ্রুত পানি সরানোর ব্যবস্থা না হলে বিপাকে পড়বেন 3 ইউনিয়নের হাজারো কৃষক। আর জমি চাষাবাদের উপযোগী করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সহকর্মী তোফায়েল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। প্রথম দেখাতে মনে হতে পারে সমুদ্র সৈকতের কোনো দৃশ্য, তবে এটি কিশোরগঞ্জের হাওরের 2500 হেক্টর জমির চিত্র। অন্যান্য বছর এই সময় বীজতলা তৈরিতে পুরোদমে ব্যস্ত থাকতেন এখানকার কৃষক, কিন্তু জলাবদ্ধতায় এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। অষ্টগ্রামের বাদাঘাট থেকে 4 কিলোমিটার এলাকা জুড়ে পলি পড়ে ভরাট হয়ে গেছে বৈঠাখালী নদীর পথ। উপজেলার কলমা, আদমপুর ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন সহ 7টি মৌজার 2500 হেক্টর জমি এখনো পানির নিচে, একরের অঙ্কে যার পরিমাণ 6000 একর। এতে চাষাবাদ শুরুর আগেই দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। তারা বলছেন পানি নামানোর ব্যবস্থা না হলে অনাবাদি থেকে যাবে তাদের জমি। সময় মতো পানি নিষ্কাশন না হওয়ার কারণে বীজতলা তৈরি হচ্ছে না, পাশাপাশি বীজতলা তৈরি না হলে তো চাষও করা যাচ্ছে না। জলেশ্বরী নদী না খনন করাতে প্রায় 5 কিলোমিটার জায়গা বদ্ধ হয়ে যাওয়াতে মনে করেন যে এখানে প্রায় হাজার হাজার কানি জমি ফসল নষ্ট হয়ে গেছে। অন্যান্য বছর এই সময়ের মধ্যে শুকনা থাকতো, এখন বুক মায়া ফানি, এখন কোনো জায়গায় গলা মায়া ফানি। এরপরে মনে করেন ফানি তো না সরানিও মনে করেন মরমু। যদি সরকার এই বৈঠাখালী নদীটা খনন করে জোয়ার এবং বাটা পানি কমবেও এবং জোয়ার আসলে পানি আবার ভিতরে ঢুকবে। যদি আমরা না শুকা আমরা কিভাবে খাবো? পানি না নামায় অনেকে জমি চাষাবাদ ছেড়ে দিচ্ছে জানিয়ে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। ইতিমধ্যে এই বিষয়টি অনুধাবন করতে পেরে আমরা আমাদের যৌথদন কর্তৃপক্ষ এবং যে সংশ্লিষ্ট যে বিভাগ যারা এটা নিয়ে কাজ করবে তাদেরকে আমরা ইতিমধ্যে চিঠির মাধ্যমে অবহিত করেছি এবং এই ব্যাপারে আমরা তাদের কাছ থেকে সাড়া পেয়েছি এবং তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কাজ করছে। আর দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং কৃষকের চাষাবাদের সুবিধার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যে কার্যক্রম এবছর তাদের এই জলাবদ্ধতা যাতে নিরসন হয়, যা যা করণীয় সবগুলো আমরা অবশ্যই করব সরকারের সহযোগিতা। দ্রুত ব্যবস্থা না নিলে এবার বড় আবাদে ভোগান্তিতে পড়বেন অষ্টগ্রাম হাওরের কয়েক শত কৃষক। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।
বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে শেষ হচ্ছে 5 দিনব্যাপী বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া 2025। রোববার বাৎসরিক এই মহড়ার শেষ দিনে বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, পেট্রোল ক্রাফট সহ যুদ্ধজাহাজ, পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার অংশগ্রহণ করছে। সমাপনী দিনে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা মহড়া প্রত্যক্ষ করবেন। মহড়ায় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ছাড়াও ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। গত 4 দিন ধরে বিভিন্ন ধাপে পরিচালিত এই মহড়ায় নৌবহরের বিভিন্ন রণকৌশল, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, লজিস্টিক অপারেশন, উপকূলীয় এলাকার নৌ স্থাপনা সমূহের প্রতিরক্ষা মহড়া অন্তর্ভুক্ত ছিল।